চতুর্থ সম্মান শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর মোহাম্মদ তবিবর রহমান, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট বিএল কলেজ, খুলনা। আজকে তোমাদের ডিভিডেন্ড পলিসি 2 ক্লাসটি নেব। ডিভিডেন্ড পলিসি 2তে আমাদের আছে গর্ডনস মডেল। আমরা গর্ডনস মডেল সম্পর্কে জেনে নেই। In 1962, A.M.I. Gordon developed a model related to dividend policy. He said that dividend affects the value of the firm. He suggested that the firm should pay dividend until the value of the firm maximized. 1962 সালে এম.আই. গর্ডন যে মডেলটি প্রদান করেছে তার নাম অনুসারে এই মডেলটির নাম গর্ডনস মডেল। তিনি বলেছেন যে ডিভিডেন্ড ফার্মের ভ্যালুর উপরে প্রভাব বিস্তার করে। তিনি সাজেস্ট করেছেন একটি প্রতিষ্ঠান ততক্ষণ পর্যন্ত ডিভিডেন্ড সংরক্ষণ করবে যতক্ষণ পর্যন্ত তার ভ্যালু ম্যাক্সিমাইজ না হবে। অর্থাৎ ফার্মের ডিভিডেন্ড সংরক্ষণ করা বা প্রদান করা নির্ভর করবে ফার্মের ভ্যালু ম্যাক্সিমাইজডের উপরে। এক্ষেত্রে তিনি ওয়াল্টারের মতো 0% বা 100% ডিভিডেন্ডের কথা বলেননি, বলেছেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন। সর্বনিম্ন ডিভিডেন্ড দিলে গ্রোথ রেট সর্বোচ্চ হবে এবং ফার্মের ভ্যালু বেশি হবে, এবং যতক্ষণ পর্যন্ত ফার্মের ভ্যালু বেশি হতে থাকবে ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আমরা অ্যাজাম্পশানে আসি। তিনি কিছু অ্যাজাম্পশান করেছেন, কিছু অনুমান করেছেন, ধরে নিয়েছেন। অনুমানগুলির 1 নম্বর হচ্ছে অনলি কমন স্টক ইজ দি সোর্স অফ ক্যাপিটাল, অর্থাৎ মূলধনের উৎস শুধুমাত্র সাধারণ শেয়ার। নম্বর 2, অ্যাডিশনাল সোর্স ইজ রিটেইনড আর্নিং, যদি অতিরিক্ত মূলধন আনতে হয় তাহলে সেটা সংরক্ষিত আয় থেকে আনতে হবে। নাম্বার 3, দি রেট অফ রিটার্ন, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, ইজ কনস্ট্যান্ট, স্থির। নাম্বার 4, কস্ট অফ ক্যাপিটাল কে ইজ অলসো কনস্ট্যান্ট, অর্থাৎ মূলধন ব্যয়ও স্থির। এবং নম্বর 5, গুরুত্বপূর্ণ বিষয়, কস্ট অফ ক্যাপিটাল ইজ গ্রেটার দ্যান গ্রোথ রেট, অর্থাৎ কে সবসময় জি এর চেয়ে বড় হবে, কে গ্রেটার দ্যান জি, যেখানে কে কস্ট অফ ক্যাপিটাল এবং জি গ্রোথ রেট। নাম্বার 6, পারপিচুয়াল লাইফ অফ ফার্ম, অর্থাৎ ফার্মের আয়ুষ্কাল অনন্ত বা অসীম। আমরা ওয়াল্টার্স মডেলের মতো গর্ডনস মডেলেও দুটি ফর্মুলা ব্যবহার করি, একটি মার্কেট প্রাইস পার শেয়ার নির্ণয়ের, অন্যটি ভ্যালু অফ দি ফার্ম নির্ণয়ের। মার্কেট প্রাইস পার শেয়ার নির্ণয়ের ক্ষেত্রে গর্ডন যে সূত্রটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে P0 = E × 1 - B ডিভাইডেড K - B × R। সংক্ষেপে আমরা লিখতে পারি P0 = D ডিভাইডেড K - G। আমরা সংকেতগুলির এখানে পূর্ণরূপ লিখলাম। P0 মার্কেট প্রাইস পার শেয়ার, E আর্নিং পার শেয়ার, B রিটেনশন রেশিও, R রেট অফ রিটার্ন, G গ্রোথ রেট, যেটা আমরা B × R রিটেনশন রেশিও এবং রেট অফ রিটার্ন গুণ দিয়ে, K কস্ট অফ ক্যাপিটাল, D = ডিভিডেন্ড পার শেয়ার, N = নাম্বার অফ শেয়ার। যদি আমাদের নাম্বার অফ শেয়ার দেওয়া থাকে তাহলেই শুধুমাত্র দ্বিতীয় সূত্রটি ভ্যালু অফ দি ফার্ম নির্ণয় করা সম্ভব হবে। সেক্ষেত্রে ভ্যালু অফ দি ফার্ম = P0 × N হবে। আমরা একটি উদাহরণ দিয়ে বিস্তারিত আলোচনা করি। ইউনাইটেড ফাইন্যান্স কারেন্টলি হ্যাজ অ্যান EPS অফ টাকা 40, দি কস্ট অফ ক্যাপিটাল ইজ 10% অ্যান্ড ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ 14%. What will be the market price of the share if the firm pays dividend A 50%, B 80% and C 20%? আমরা অঙ্কে লিখি নাই, যেহেতু আমরা এটা গর্ডনস মডেল অঙ্ক করছি সেক্ষেত্রে এটা
50%, 80% এবং 20% ডিভিডেন্ড দিলে ফার্মের ভ্যালু কত হবে তা সেটাই গর্ডনস মডেলের ফর্মুলা ব্যবহার করে আমাদের নির্ণয় করতে হবে। এবার সলিউশনে আসি। রিকোয়ার্ড এতে বলা হয়েছে মার্কেট প্রাইস অফ দি শেয়ার হোয়েন ডিপি রেশিও 50%, যদি 50% ডিপি রেশিও দেওয়া হয় তাহলে আমাদের শেয়ারের মার্কেট প্রাইস কত হবে। আমরা জানি P0 ইকুয়াল টু E ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড K মাইনাস বি ইন্টু আর। এখানে আমাদের ই আর্নিং পার শেয়ার দেওয়া আছে, ইপিএস আর্নিং পার শেয়ার 40। ডিপি রেশিও আমাদের অঙ্কে বলা হচ্ছে রিকোয়ার্ড ওয়ানে 50%, অর্থাৎ ডিপি রেশিও 50%, ডিপি রেশিও 50%। এবং বি 1 মাইনাস 50% মানে 1 মাইনাস রিটেনশান রেশিও যেটাকে আমরা বললাম, তাহলে বি ইকুয়াল টু 50%, অর্থাৎ ডিপি রেশিও 50% হলে রিটেনশান রেশিও 50% হবে। কে কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে 10%, 0.10, আর রেট অফ রিটার্ন বা ইন্টারনাল রেট অফ রিটার্ন দেওয়া আছে 0.14, অর্থাৎ 14%। আমরা এখন মান বসাই 40 ইন্টু 1 মাইনাস 0.5 ডিভাইডেড 0.10 মাইনাস 0.5 ইন্টু 0.14, তাহলে উপরে আমরা পেলাম 20 আর নিচেই 0.10 মাইনাস 0.07। আমরা ক্যালকুলেশন করে পেলাম মার্কেট প্রাইস পার শেয়ার টাকা 666.67। রিকোয়ার্ড বিতে আমাদের বলা হয়েছে মার্কেট প্রাইস অফ দি শেয়ার হোয়েন ডিপি রেশিও ইজ 80%, আর ডিপি রেশিও যদি 80% হয় তাহলে মার্কেট প্রাইস কত হবে, অর্থাৎ ডিপি রেশিও আমরা বৃদ্ধি করে দিলাম। এখানে ই আর্নিং পার শেয়ার ইপিএস 40 আগের মতো, ডিপি রেশিও এখন 50 জায়গায় আমাদের ডিপি রেশিও 80, তাহলে রিটেনশন রেশিও 1 মাইনাস 0.8, রিটেনশন রেশিও হচ্ছে 0.2। কস্ট অফ ক্যাপিটাল 0.10 এবং রেট অফ রিটার্ন 0.14। আমরা সূত্রতে মানগুলো বসিয়ে 40 ইন্টু 1 মাইনাস 0.2 ডিভাইডেড 0.10 মাইনাস 0.2 ইন্টু 0.14, আমরা উপরে 40 ইন্টু 0.8 আর নিচে 0.10 মাইনাস 0.028, অর্থাৎ 32 ডিভাইডেড 0.0723। এক্ষেত্রে আমরা পেলাম শেয়ারের বাজার মূল্য 437.16। একটি গুরুত্বপূর্ণ বিষয় নোট যে সিন্স ইট ইজ এ গ্রোয়িং ফার্ম, যেহেতু এটা একটা গ্রোয়িং ফার্ম প্রবৃদ্ধিশীল কোম্পানি, কেননা এখানে আর বড় কে ছোট, দি ইনক্রিজড অফ ডিপি রেশিও যত বাড়ানো হবে, অর্থাৎ ইনক্রিজ অফ ডিপি রেশিও ডিক্রিসেস দি মার্কেট প্রাইস অফ দি শেয়ার, এবং শেয়ারের মার্কেট প্রাইস কমে যাবে যত বেশি আমরা ডিভিডেন্ড দিব। আগে দিয়েছিলাম 50%, সেখানে 666.67 হয়েছিল, যেই আমরা 80% ডিভিডেন্ড দিলাম শেয়ারের বাজার মূল্য কমে গেল এবং 437.16 হলো। রিকোয়ার্ড সিতে মার্কেট প্রাইস পার শেয়ার হোয়েন ডিপি রেশিও ইজ 20%, যখন ডিপি রেশিও কমিয়ে 20% নিয়ে আসা হলো তখন কী অবস্থায় দাঁড়ায় আমরা সেটা দেখতে যাচ্ছি। আর্নিং পার শেয়ার 40, ডিপি রেশিও যদি আমাদের 20 হয় তাহলে বি রিটেনশন রেশিও 1 মাইনাস 20% মানে 0.2 ইকুয়াল টু 0.8, কে ইকুয়াল টু 0.10 যেটি সেটি থাকবে, আর ইকুয়াল টু 0.14। আমরা সূত্রে মান বসাই 40 ইন্টু 1 মাইনাস 0.8 ডিভাইডেড 0.10 মাইনাস 0.8 ইন্টু 0.14, তাহলে উপরে 40 ইন্টু 0.2 আর নিচেই 0.10 মাইনাস 0.112, তাহলে উপরে 0.8 এবং নিচে মাইনাস 0.012, তাহলে আমাদের শেয়ারের বাজার মূল্য আসে মাইনাস 666.67, অর্থাৎ
শেয়ারের বাজার মূল্য এখানে নেগেটিভ দেখা যাচ্ছে, যেটা অসম্ভব। এটা অসম্ভব এ কারণেই আমরা আগেই অ্যাজাম্পশানে ধরে নিয়েছি যে গ্রোথ রেট অবশ্যই কস্ট অফ ক্যাপিটালের চেয়ে ছোট হবে, কিন্তু এখানে কস্ট অফ ক্যাপিটালকে 10%, অর্থাৎ গ্রোথ রেট হয়ে গেছে 11, গ্রোথ রেট আমাদের হয়ে গেছে 0.112, অর্থাৎ 11.2% হয়ে গেছে, যার কারণে আমাদের মার্কেট প্রাইস নেগেটিভ আছে, যেটা অসম্ভব। অর্থাৎ মার্কেট প্রাইস ক্যান নট বি নেগেটিভ হতে পারে না। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি 20% ডিপি রেশিও দিতে পারবে না, বরং তার চেয়ে একটু বাড়িয়ে দিতে হবে 30-25, যতক্ষণ না গ্রোথ রেট অর্থাৎ B/R কে চেয়ে ছোটো না হয় ততক্ষণ পর্যন্ত এনারা ডিপি রেশিও বাড়াতে পারবেন। এভাবে আমরা গর্ডন মডেলে দেখেছি যে কাম্য ডিপি রেশিও করতে হলে আমাদের শেয়ারের বাজার মূল্য বেশি হবে। আমরা যেটা 50% করেছি সেখানে কিন্তু 666.67 টাকা আসছে, কিন্তু যখন আমরা 80% করেছি তখন কমে আসছে। আবার যখন আমরা ডিপি রেশিও কমিয়ে দিলাম 20%, তখন নেগেটিভ এসে যাচ্ছে। সুতরাং আমাদের ডিপি রেশিও বাড়াতে হবে। এভাবেই গর্ডন সূত্র ব্যবহার করে আমরা শেয়ারে বাজার মূল্য নির্ণয় করব। আশা করি তোমরা বুঝতে পারছো। আগামী ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ক্লাসে এখানে শেষ করছি।